জাভাস্ক্রিপ্টের এই অ্যালার্ট মেসেজটার সাথে তো পরিচিত নাকি অনেকে? কি করে সে? ব্রাউজার একটা উইন্ডো দিবে যেটা কিনা অ্যালার্ট। অ্যালার্ট, তাই না? এটার মধ্যে একটা বাটন থাকে এবং এখানে ইউজারের কোনো চয়েস নাই, ঠিক আছে? আর আরেকটা আছে কনফার্ম। জানেন এখানে ইউজারের চুজ করার অপশন আছে, ওকে অথবা ক্যান্সেল। আচ্ছা, ডিলিটের কাজটার সময় দেখাইছিলাম মধ্যে রিটার্ন কনফার্ম দিছিলাম না? ডিলিটের কাজটা করি সময় মধ্যে কনফার্মটা ইউজ করছে। এটা হচ্ছে var চয়েস। এবার আমি যদি এখানে একটু অ্যালার্ট দিয়ে দেখাতে চাই যে আসলে চয়েসটা কি আসলো, মানে ওকে দিলে একটা চয়েস আসবে, আর যদি ক্যান্সেল দিই অন্য একটা চয়েস আসবে, ঠিক আছে? ওকে দিলে ট্রু, ক্যান্সেল দিলে ফলস। ওকে দিলাম, ট্রু আসলো, রিফ্রেশ দিই, যদি ক্যান্সেল দিই তাহলে ফলস আসে। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে রিটার্ন। সে কনফার্মে একটা রিটার্ন করে। কনফার্ম মেসেজটা আমি যদি ওকেতে ক্লিক করি সে ট্রু রিটার্ন করে, যেটা কিনা এই চয়েসের মধ্যে চলে আসে, ঠিক আছে? এবং তার উপর ভিত্তি করে আমি কিছু করতে পারি যে ইউজার এটাকে চাইলো কি চাইলো না, ঠিক আছে? আমরা যেমন একটা অ্যালার্ট দিচ্ছিলাম যখন ডিলিট করতে চাইলো, যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস আইটেম, যখন দিয়ে আমি দিলাম তখন যদি সে ক্যান্সেল দেয় রিটার্ন আসে ফলস। ফলস রিটার্ন আসলে আমি চাচ্ছি না ডিলিটটা ক্যান্সেল করে দেবো, ডিলিট করবো না। আর যদি ট্রু রিটার্ন আসে সেক্ষেত্রে আমি ডিলিট করবো। ওরকম যে কোনো একটা কিছু যদি করতে চাই আমরা কনফার্মটাকে ইউজ করতে পারি। তবে এখানে ডিরেক্টলি এই যে ওকে আর ক্যান্সেল যেটা শো করতেছে এটাকে আমি ইয়েস নো চাইলে বানাতে পারবো না, এটা হচ্ছে একটা সমস্যা। সেক্ষেত্রে আমরা কাস্টম কিছু ব্যবহার করতে পারি, নিজেরা কাস্টমাইজ করে নিতে পারি এটাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে ডিফল্ট। তার উপর সে ইয়ে অনুযায়ী ব্রাউজার অনুযায়ী লেখাটা ডিফারেন্ট দিতে পারে। এখানে ওকে ক্যান্সেল দেখাচ্ছে, কোন এক জায়গায় ইয়েস নো দেখাতে পারে অন্য ব্রাউজারে। এটা একদম ব্রাউজার ডিপেন্ডেন্ট, ব্রাউজার নিজে ডিসাইড করবে যে এখানে কি দেখাবে। এটাতে কি দিবে আমি শিওর না, দেখি হয়তো ওকে ক্যান্সেল হতে পারে, ইয়েস নো হতে পারে। আবার তার পজিশন যেমন ক্রোম অ্যালার্ট শো করে এই জায়গাতে, ঠিক আছে? আবার মজিলা ফায়ারফক্স শো করে একদম সেন্টারে, ঠিক আছে? ক্রোম এখানে সবসময় শো করবে আই শিওর যে ওকে ক্যান্সেল দেখাচ্ছে। এবং তার যে ডিজাইনটা দেখেন, এটার ডিজাইন এবং এটার ডিজাইনও সেম হবে না, ঠিক আছে? কিন্তু আমি চাচ্ছি একটা স্ট্রেট একটা সিঙ্গেল ডিজাইন কন্টিনিউয়াসলি সবগুলোতে যাতে কাজ করে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের কাস্টমাইজ করতে হবে। আরো একটা আছে প্রম্পট, সেটা কি জানি? জি, মানে এটা দেখাচ্ছি যে এটাকে আমি এখন কাস্টমাইজ করব, যেটা যে কোয়েরি দিয়ে আমি করব আর কি। প্রম্পট, ঠিক আছে? প্রম্পট মানে হচ্ছে একটা টেক্সট ফিল্ড দেখাচ্ছে, আমাকে ইনপুট দেওয়ার অপশন আছে এখানে, ঠিক আছে? তো প্রম্পটে হেডারটা কি হবে সেটা প্যারামিটারে দিয়ে দিতে হয়। যেমন ধরেন যে ইনসার্ট ভ্যালু অথবা ইনসার্ট ইওর নেম। সে আমাকে একটা উইন্ডো দেখাবে যেখানে আমি কিছু একটা টাইপ করার অপশন আছে, তাই না? এটা কিন্তু ডিফল্ট, এটাকে আমি কোনো কিছু চেঞ্জ করতে পারতেছি না। আর যখন আমি var নেম ইকুয়ালস টু এটাতে নিচ্ছি আর অ্যালার্টে দিচ্ছি ওয়েলকাম নেম, এখানে আউটপুটটা কি হবে? ওয়েলকাম পার্ট চলে আসে, ঠিক আছে? তার মানে ডেটাটাকে সে রিসিভ করতে পারতেছে। দেখেন জাভাস্ক্রিপ্টে কিন্তু মোটামুটি ইনপুটের কাজ করে ফেলছে, ইউজার ইনপুট। তবে এখানে একসাথে আমি একাধিক ইনপুট নিতে পারবো না, একটার পর একটা ওপেন করাইতে হবে।
যদি আমার মাল্টিপল ইনপুট নিতে হয়, ঠিক আছে, শুধুমাত্র টেক্সট ফিল্ড দেওয়া যায় প্রম্পট দিয়ে। এগুলো হচ্ছে কয়েকটা পপ আপ উইন্ডো আর কি, যেগুলো দিয়ে আমরা ইউজারের সাথে যোগাযোগ করতে পারি, ইউজারকে বিভিন্ন রকম ইনফরমেশন জানাতে পারি, বা ইউজারের কাছ থেকে চয়েস নিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে ইউজারকে শুধুমাত্র জানানো, অ্যালার্ট। এখানে ইউজারকে কোনো অপশন দিচ্ছি না যে এখান থেকে আন্ডু করে চলে যাবে, ঠিক আছে। ঠিক আছে, যেমন সে জাভাস্ক্রিপ্ট বা এমন কিছু একটা ইনভ্যালিড ঘটনা ঘটে আছে, তাকে জাস্ট আমি জানাতে চাচ্ছি যে আপনার এটা আগে ঠিক করেন, তারপর আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে, অ্যালার্টে জাস্ট জানাই দিলাম। আর চয়েস হচ্ছে যে কোনো ইউজারের কাছ থেকে ইয়েস নো আমি অ্যান্সার নেওয়া লাগবে, সেক্ষেত্রে আমরা কনফার্মটা ইউজ করবো। আর ইউজারের কাছ থেকে ডিরেক্টলি কোনো যদি ইনপুট নিয়ে নিতে চাই, তার উপর ভিত্তি করে জাভাস্ক্রিপ্টেই কোনো একটা কোড করব তার ইনপুটের ভিত্তিতে, সেই ক্ষেত্রে আমরা ইনপুটটা প্রম্পটের মাধ্যমে নিতে পারি। আমরা একটা সিম্পল অ্যালার্ট বানাবো যেটা কিনা কাস্টমাইজ করা আমার ইচ্ছা মতো, যেটাতে ওকে ক্যান্সেল যাই কিছু দেয় সেটা আমি নিজে মেনটেন করব। এখন যে কোয়েরিতে এটা বানাবো, তো আমরা ফার্স্টে একটু এটার চেহারাটা একটু আগে দেখি, তারপর আমি চিন্তা করবো যে এখানে কি কি লাগতে পারে আমরা যদি নিজেরা দেখাতে চাই। ফার্স্ট অফ অল দেখেন, আমরা ডিভের মধ্যে এখানে কিছু একটা শো করাই। অ্যালার্টটা উপরে আছে, এটাকে আমি আপাতত আমাদের কাজের সুবিধার্থে একটু নিচে নিয়ে যাচ্ছি, পরে আবার উপরে রেখে কাজ করা দেখবো কিভাবে করতে হবে। ঠিক আছে, দেখেন তো আমার ওয়েব পেজের উপরে একটা আলাদা একটা উইন্ডো চলে আসছে কালো, যেটা কিনা আমার মানে ব্যাকগ্রাউন্ডে টাচ করতে দিচ্ছে না, বা ব্যাকগ্রাউন্ডের সাথে ইউজার ইন্টারঅ্যাকশন পুরোপুরি বন্ধ করে দিচ্ছে। যেমন এই লেখাটাকে আমি ব্লক করতে পারতেছি না, বা যদি এমন কোনো ইভেন্ট থাকতো যে এখানে একটা বাটন আছে, এখানে একটা বাটন আছে, ক্লিক করলে কিছু ঘটে, ঠিক আছে, কিন্তু সামনে যদি অ্যালার্টটা চলে আসে সেক্ষেত্রে ওই বাটনটাকে আমি টাচই করতে পারবো না। ক্লিয়ার? তার মানে এটা একটা কিছু, মানে যাই হোক তার ডিফল্ট তো কিছু একটা জিনিস যেটা কিনা আমার মূল পেজের সাথে যোগাযোগ বন্ধ করে দিছে। তো আমার এমন কিছু একটা লাগবে ফার্স্ট অফ অল। তারপর হচ্ছে এটা হচ্ছে আমার মূল উইন্ডোটা, যে উইন্ডোটাকে আমি শো করতে চাচ্ছি, এবং তার মধ্যে মেসেজ এবং বাটন কি হবে এটা আমার ইচ্ছা মতো আমি এখন ডিজাইন করবো। ডিজাইন তো ব্যাপার না, এটা ওয়েব দিয়ে আমরা ডিভ টিপ দিয়ে ডিজাইন করবো আর কি। তো ফার্স্টে এই জিনিসটা মেনটেন করি যে কিভাবে এমন একটা উইন্ডো বানাবো যেটা কিনা পেছনের জিনিসটার সাথে আমার যোগাযোগ বন্ধ করে দেবে। কোনো আইডিয়া? ওয়েব পেজ যেটা আছে, পেজের সাথে ইউজারের যোগাযোগ ফার্স্টে বন্ধ করে দেবে। অ্যালার্টে যেটা আছে এটার মধ্যে মনোযোগটা আনার জন্যই মূলত এই কাজটা করা হয়। মানে আমি এখন নিজে বানাবো সেটা বলতেছি। কনফার্মে কিন্তু সেম ঘটনা করছিল, কনফার্মের সময় প্রম্পটের সময় সেম ঘটনা। লগইন চাইতে পারি, লগইন স্পেশাল অফার শো করতে পারি, ক্লোজ বাটন দিয়ে দিতে পারি। কিন্তু আমি বলতেছি কোনো আইডিয়া আছে কিনা যেটা দিয়ে আমি ইউজারের মানে ইউজারকে ওয়েব পেজে ঢোকা বন্ধ করে দিতে পারি। পেজটা দেখবে, হালকা দেখা যাবে, কিন্তু সে ক্লিক করলে কাজ করবে না। এটার জন্য HTML কি করতে পারি? HTML CSS দিয়ে। হ্যাঁ, ডিজাইনটা কিরকম হতে হবে আমি এখন ডিজাইন করবো আর কি, সেজন্য বলতেছি। আচ্ছা, আমরা এইভাবে হ্যাঁ নরমাল ডিজাইন করব। তাহলে আপনারা একটা যে ফার্স্ট উপরে রাখবেন, ওইটা অপাসিটি ওইটা না, ওইটা তো z ইনডেক্স তে থাকবে, আর নিচেরটা যেটা আমি ইউজ করব, আর উপরের কালারটা ট্রান্সপারেন্সি থাকবে, মাঝখানে ডিপে থাকবে, আর নিচেরটা নরমাল তো ওই পেজেই থাকবে। তাহলে ইনডেক্স এর মাধ্যমে একটা নয় অপাসিটি দিলে তো উপরে একটা উইন্ডো করে রাখি, ওটা লক হিসেবে ব্যবহার করা অপাসিটি দেওয়া যাবে। z ইনডেক্স দিয়ে উপরে আনবো, কিন্তু আবার ওই পেছনটা দেখা দেওয়া লাগবে তো হালকা, তার জন্য কিন্তু অপাসিটি একটু লাগতেছে। আর ওইটাতে আমরা 0 করে দিলাম, যখন ওটা পেজটা আসলো তখন আবার 0 না 1। আচ্ছা দেখেন আমরা করতে থাকি, একটা একটা করে চলে আসবে। ফার্স্টে ওই ব্ল্যাক উইন্ডোটার জন্য আমি একটা ডিভ নিচ্ছি, যেটা কিনা আমি ধরেন নাম দিচ্ছি আইডি দিয়ে ব্যাকফেস, ঠিক আছে। যেটার জন্য আমি কিছু CSS করি। এখানেই করি আমরা, তাহলে সবটা কোড একসাথে দেখতে পারবো আর কি যে কি হচ্ছে, না হলে তো এক জায়গায় এক একটা করবো, বুঝতে সমস্যা হবে। তো ফার্স্টে তাকে আমি হাইট উইথ ফুল করে দিই, ঠিক আছে। তাহলে প্রথমে কি উইথ তো এমনিতেই 100% দেওয়া যায়, কোনো ব্যাপার না, 100%। হাইট ফুল কিভাবে করবো? 100 VH ইউজ করছি না আমরা, VH ভিউ পোর্টের হাইট
100 ভিউ পোর্টের হাইট দিয়ে দিলাম VH। তারপর তাকে একটু সামনে নিয়ে আসতে হবে, একটু আবার বলেন VH টা কি কাজ VH হচ্ছে ভিউ পোর্ট যেটা আছে, ভিউ পোর্ট হচ্ছে যে অংশটা দেখা যাচ্ছে, ইউজার যেটুকু পার্ট দেখতেছে ওইটাকে ভিউ পোর্ট বলে। তো ভিউ পোর্টের হাইটের ফুল অংশ নিয়ে নিতে বলছি, এটা হচ্ছে 100। আমি যদি 90 দিই তার মানে হাইটের 90% এরিয়া নেবে, ঠিক আছে? মানে এটা 0 থেকে 100 পর্যন্ত হবে আর কি ভিউ পোর্টের। অন স্ক্রিনে যেটুকু অংশ দেখা যায় আমি পুরোটা নিয়ে নিতে চাচ্ছি। এখন তার আরো কি চাচ্ছি যে জেড ইন্ডেক্স একটু সামনের দিকে বের হয়ে আসবে, জেড ইন্ডেক্স 1 দিয়ে দিলাম, তাহলে এমনিতে একটু সামনে চলে আসলো। বা আমি যদি এমন মনে হয় যে না মূল পেজের মধ্যে 1 বা 10 এর মধ্যে অনেক কিছু থাকতে পারে, সেক্ষেত্রে আমরা 10 এর বাইরে কিছু দিতে পারি, ঠিক আছে? মূল পেজে এমন থাকতে পারে না, মূল পেজটার মধ্যে কিছু জিনিস থাকতে পারে, জেড ইন্ডেক্স হয়তো কিছু বসানো আছে, এই জন্য আমি তাকে আরো অনেক সামনে রাখলাম। আর এখন কি হয়ে যাবে, সে সামনে শো করবে। অ্যালার্টটা আমি বাদ দিয়ে দিই। আপনি যেটা সামনে শো করতে যাচ্ছেন মানে আমি চাচ্ছি মূল পেজটা দেখা যাবে এবং সামনে তাকে শো করবে। এই দেখেন এখন কি ঘটলো, ও কিন্তু এই এরিয়া পুরোটা নিয়ে নিছে, এই এরিয়া পুরোটা নিয়ে নিছে, আর যে H1টা ছিল এটাকে নিচে পাঠিয়ে দিচ্ছে। তাহলে কি করতে হবে, এই দেখেন ও হচ্ছে উপরে এই এরিয়াটা ফুলটা দখল করে আছে, লিফটটা। অ্যালাইন দিতে হবে ফ্লোর দিতে হবে। আপনি এখন এটাকে কি এখানে নিয়ে আসতে চাচ্ছেন? এটাকে উপরে নিয়ে আসতে চাই, মানে এখানে আমার ওই ডিপটা যেটা আমি ব্ল্যাক করে দিই, এটা কালারটা, তাহলে বোঝা যাবে। একটা মানে রিলেটিভ আর একটা হচ্ছে এক্সপ্লেট আমরা পজিশন দিয়ে কাজ করতে পারি, অথবা পজিশন ফিক্স করে দিতে পারি। দেখেন তাহলে বোঝা যাচ্ছে। এখন ব্ল্যাক হচ্ছে আমি যেটাকে সম্পূর্ণ শো করাতে চাচ্ছিলাম, সেটা অনেকখানি জায়গা দখল করে আছে। তাহলে কি করবো, এটা ফিক্স স্টপ দিতে পারে, ফিক্সড স্টপ দিতে পারি, ফিক্সড পজিশন আর কি, পজিশন ফিক্সড করে দিতে পারি। পজিশন ফুল কালো দিয়ে না, ফুল কালোই দিব, কিন্তু দেখবা এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এখন সে ওই এরিয়াটা দখল করছে, ঠিক আছে? যেটুকু হওয়ার কথা এটুকু, এবং লেখাটা এখানে আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কি করতে হবে, ওই যে আমার কালার চেঞ্জ করে দিতে হবে। কালার চেঞ্জ, RGB কালার ট্রান্সপারেন্ট করে দেবো। কালার চেঞ্জ করলে তো লাভ নাই। অপাসিটি, আমি ভাই ডিজাইন কম বুঝি, আমার চেয়ে যদি আপনারা কম বোঝেন হবে নাকি? অপাসিটি কত আছে, 0 থেকে 1 এর মধ্যে থাকে এখানে ভ্যালুটা, থেকে 10 ঠিক আছে? তাহলে 0.1 থেকে 10 কেন, 0.5 বসাই একটা, দেখি কি আসে। ঠিক আছে আপনি 50% এটা তো জানা ছিল না। জানা তো থাকবে না, এই জন্য তো জানাচ্ছি, ঠিক আছে? তো এটা হচ্ছে এখন সে যেটুকু এরিয়া দখল করা সম্ভব তার পক্ষে, ওটা সে দখল করলো। এখন যেহেতু পজিশন ফিক্সড দেওয়া আছে, আমি চাইলে টপ 0 করে দিতে পারি, টপ 0 হয়ে গেল। আরেকটা হচ্ছে লেফট 0, তাই না? তাকে একদম মানে উপরে নিচে ডানে বামে জায়গা মতো নিয়ে আসার জন্য, ঠিক আছে? একদম ফুল স্ক্রিন সে দখল করে ফেলছে। এখন স্ক্রোল করলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা স্ক্রোল করতেছে, কিন্তু সে কালো সামনে বসেই আছে, তাকে নাড়ানো যাবে না, তাই না? যদি মানে স্ক্রল হওয়ার মতো কিছু থাকতো তাহলে বুঝতাম আর কি। আমি কন্টেন্ট বাড়াই দিলেও বুঝতে পারবো। ওইটাই কনজারভার করে দিতে হ্যাঁ, ওটাকে বাড়াই দিই অনেক। যেমন এখন স্ক্রল করতেছে ঠিকই, কিন্তু কালো উইন্ডো সামনে বসে আছে, যেটা কিনা আমার ওই লেখাকে ধরতে দিচ্ছে না, ঠিক আছে? ওকে, তো আপাতত কিছু কমাই। এখন আমার ওই ব্যাকফেস রেডি, ঠিক আছে? ব্যাকফেস জাস্ট শো হাইড করে দিলে ইউজার ইন্টারাকশন বন্ধ। এবার আমার দরকার কি, একটা উইন্ডো যেখানে ওই মেসেজটা শো করবে। এবার আরেকটা উইন্ডো নিচ্ছি তার ঠিক নিচে, পপ উইন্ডো। এবার তাকে আমার কোথায় রাখতে হবে, আচ্ছা তার হাইট উইথ একটা ফিক্সড করি। হাইট কত দিচ্ছি, ধরেন 300 পিক্সেল চলে। উইথ না, উইথটা একটু বেশি রাখি, লম্বা দেখা যাবে আর কি, তাহলে উইথ বেশি রাখি, যেমন 500 দিই। খুব বেশি হয়ে যাবে কিনা জানি না, আচ্ছা 400 দিই, 500 হলে আবার খুব বেশি হয়ে যাবে মনে হয়। 400 পিক্সেল। এবার সে একদম বামে উপরে জায়গা দখল করে ফেলবে এই জায়গাতে, তো তাকে আমি সামনে নিয়ে আসতে হবে, ওই কালো উইন্ডোর সামনে রাখতে হবে, তাই না? জেড ইন্ডেক্স আমি তার 12 দিতে হবে কমপক্ষে, 11-র বেশি। জেড ইন্ডেক্স দিলে সে এখন সামনে চলে আসবে। তার ব্যাকগ্রাউন্ড কালার সাদা করে দিচ্ছি, ঠিক আছে? সে এখানে আছে কোথাও, এখানটায় আছে কিন্তু জায়গা দখল করে রাখছে। কি করতে হবে তাকে,
পজিশন রিলেটিভ না করে অ্যাবসলিউট করে দিলে হবে না, বা ফিক্সড করে দিলে হবে না। ফিক্সড করে দিলে বাইরে চলে আসবে, সে বাইরে চলে আসছে। ঠিক আছে, এখন তাকে আমার সেন্টারে আনতে হবে। কি করতে হবে? লেফট 0 রাইট 0 লেফট 0 রাইট 0 রাইট 0 কাজ করে দেখি, করে কিনা, করলে তো ভালো। লেফট 0, সে কিন্তু এখন অ্যাবসলিউট আছে, কিন্তু সে কিন্তু অ্যাবসলিউট আছে, মাথায় রাখবেন। আর টপ কত দিব? টপ 0 করে দিব। 0 করে দিলে যাবে না, সে একদম উপরে উঠলো আর কি, কিন্তু আমি চাচ্ছি এখন তাকে এক্স্যাক্টলি সেন্টারে রাখবো। মার্জিন 0 মার্জিন 0 অটো দিলে কাজ করবে মনে হয়? দেখি, অ্যাবসলিউট আছে কিন্তু, বারবার মনে রাখেন, বা ফিক্সড আছে। ও না না মার্জিন 0 অটো, তাহলে মাঝে আনবো কেন? ধাক্কায় ধাক্কায় মার্জিন বাম পাশে, মার্জিন এত পিক্সেল এত পিক্সেল বসে। 50% মার্জিন 50% করে দিতে হবে। মার্জিন কোন পাশে 50% দিব বলেন? লেফট রাইট 50%। মার্জিন লেফট 50%। ফার্স্টে হচ্ছে টপ, টপে কত দিব? 0 টপ 0, তারপর আর রাইট সাইড কত দিব? দিব নাকি দিব না? 30%। একটা 30। আচ্ছা আমি করি, দেখেন, আমি লেফট 50%, টপ 50% করে দিলাম। ঠিক আছে, এবার মার্জিন লেফট আমি করে দিচ্ছি, তার লেফট উইথ কত? উইথ হচ্ছে 400, তা আমি করলাম কি -200 পিক্সেল। ঠিক আছে, আর মার্জিন টপ, সরি, তার টপ কত আছে? 300 আছে, তার মানে অর্ধেক হচ্ছে 150। টপ আমি দিচ্ছি -150। এবার দেখি সে কই যায়, আমার কথা শুনতে বাধ্য, এবং এক্স্যাক্টলি সেন্টারে আছে। এটা কিভাবে করছে, কনসেপ্টটা বুঝছেন কিনা দেখেন। লেফট আর টপ 50%। লেফট টপ 50%, 50% মানে হচ্ছে আউটপুট। টপ 50% মানে হচ্ছে তার এই জায়গাটা এখানে চলে আসছে অন্তত করতে, তার মানে উইন্ডোটা এইটুকু হয়ে গেছে, তাই তো? তো এবার তার হাইট আছে, মনে করি কত দিয়েছিলাম জানো? 300। এবার আমি বললাম কি তার টপটা তো এই জায়গায় আছে, আমি মার্জিন দিলাম -150, তার মানে সে উপর দিকে 150 পিক্সেল উঠে গেছে, তার মানে ঠিক অর্ধেকটা উপরে উঠে গেছে। আবার যখন লেফট সাইড থেকে 50% দিলাম, তার লেফট সাইডটা এখানটায় চলে আসছে, তার মানে এখান থেকে উইন্ডোটা এই বরাবর আছে। তখন আমি যখন মাইনাস থেকে মার্জিন ওই অর্ধেক পিক্সেল অর্থাৎ 200 পিক্সেল বললাম, তখন সে বাম পাশে একটু সরে গেছে এবং এক্স্যাক্টলি সেন্টারে চলে আসছে, এই সেন্টারটা। ঠিক আছে, আমার স্ট্রাকচার জায়গা মতো আসছে তো? আমরা যদি ভিএইচ ইউজ না করতাম যে ওই সময়, তাহলে তো এটা কাজ করতো না, right? ভিএইচ তো এটার জন্য দিলাম। হ্যাঁ, তখন তো আমরা ইংলিশটা সেন্টার এইভাবে আমরা সেন্টার করতে পারতাম। ভিএইচ তো দিলাম আরেকটার জন্য, ভিএইচ তো এটার মধ্যে কি ছিল? তখন তো আমার VH তো- পুরোটুকু নিয়ে নিত। এই যে দেখেন, আমি হাইট এটাকে 100% করে দেই, অবজেক্ট যেহেতু ইয়ে করার কথা, এই যে 100% কাজ করতেছে তো। আমি ভিএইচ তো এটাতে অ্যাপ্লাই করি না, অ্যাপ্লাই তো করছি পেছনেরটা। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের পেছনের রিলেশনে এটা সেন্টার এখন হিসাব করছি না। না, আমি পুরো উইন্ডো রিলেশনে করতেছি, পুরো উইন্ডোটা রিলেশনে। আচ্ছা, তো আমার যেটা যেখানে বসার কথা ওই জায়গার মতো ঠিক আছে এখন, ক্লিয়ার? এবার আমি এটার ভিতরে আমার জাস্ট একটা ওকে বাটন, একটা মেসেজের অপশন রাখতে পারি, পি, যেখানে মেসেজটা থাকবে, অথবা চাইলে আমরা একটা হেডার রাখতে পারি উপরে, ডিজাইন আপনাদের ইচ্ছা। ঠিক আছে, এখানে হচ্ছে দিস ইজ অ্যালার্ট মেসেজ, আর নিচে একটা ডিপ নিয়ে তার ভিতরে হয়তো একটা বাটন রাখতে পারি। ঠিক আছে, এটাকে জাস্ট আমাদের মতো করে ডিজাইন করবো আর কি। আমি আপাতত এটুকুই করবো না একটু সাজাবো? জাস্ট মাঝখানে নিয়ে আসে। ঠিক আছে, এটা হচ্ছে পপ উইন্ডো। পপ উইন্ডোর পি ট্যাগ যেটা, সেটাকে আমি উইথ 100%, অ্যালাইন, সেন্টার, হাইট 90%, তার ভিতরে যে বাটন আছে হাইট
10%, 90 দিলাম না তাকে, 10% তাকে দিয়ে দিচ্ছি। এটা তো বাটনকে না আসলে, আচ্ছা ডিভকে বাদ দিয়ে দিই পুরো। এটা ডিজাইনের সময় আপনারা একদম খুব ভালোভাবে ডিজাইন করতে পারেন, আমি জানি। ঠিক আছে, বেশি নেমে গেছে। আচ্ছা, এটার তো হাইট আমরা ফিক্সড জানি, হাইট এভাবে না করি 90% না দিয়ে। আচ্ছা, পি ট্যাগের আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সে ডিফল্ট কিছু মার্জিন রাখে, তাই না? মার্জিনটাকে 0 করে দিলাম, প্যাডিংটা 0 করে দিলাম। ইন্টারনালে করলে তো আবার রিসেট ফেস্টে করে নিই, এর জন্য ডিপে আর করা অভ্যাসটা নেই। হ্যাঁ সেটাই, যাই হোক। আর এই পপ উইন্ডো যেখানে করা আছে, পপ উইন্ডোর অ্যালাইনমেন্ট সেন্টার করে রাখি, বাটনটা সেন্টার আছে, ধরে নিচ্ছি এখানে ক্লিক করলে এটা আবার ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখন শো করার জন্য একটা ফাংশন লিখবো, মানে এই মেসেজটা সবসময় তো আর শো থাকবে না, শো করার জন্য একটা ফাংশন থাকবে আর ক্লোজ করার জন্য আরেকটা ফাংশন থাকবে, দুইটাই হবে। অটো চলে যায় কিছু সেকেন্ড পর। হ্যাঁ, ওইটাও করবেন, সমস্যা কি। এবার আমি জাভাস্ক্রিপ্টে কোডিং এ যাই, এখানে এসে আবার কিছু কিছু ওয়েবসাইটে দেখছি একটু ঢেলে আসে, মানে পেজটা লোড হওয়ার পরে খানিকটা পরে আবার হঠাৎ করে চলে আসে। আচ্ছা ওই সবই পারবেন, দেখেন আমি একটা একটা করে করি আগে। ওপেন পপ উইন্ডো, অথবা ইয়ে করি, যেমন অ্যালার্ট, যেহেতু আমাদের নর্মাল অ্যালার্ট বলে মেসেজটা দিয়ে দিলে যেমন অ্যালার্ট আসে, সেরকমই একটা কিছু নাম রাখি, অ্যালার্ট সাথে কিছু একটা দিই, তাহলে বুঝে যাবে। আচ্ছা, অ্যালার্ট ওপেন নাম দিলাম, মানে সব অ্যালার্ট বলে কল করলে যেহেতু অ্যালার্ট আসে ডিফল্টটা, আমি অ্যালার্ট ওপেন বললে আমাদেরটা আসবে। ঠিক আছে, আচ্ছা জাভাস্ক্রিপ্ট তো জাভার সাথে একটু রিলেশন রাখলাম আর কি। আচ্ছা, এখন এটাকে ডিসপ্লে হাইড করে দিই নাকি, না হলে তো সবসময় শো করে রাখবে। তাহলে এখন আমার অ্যালার্ট বক্স নাই, আচ্ছা ব্যাকফেস ডট, ফার্স্ট আমি শো করে দিই, শোকে কল করে দিলে শো হয়ে যায়, আর ডলার। আচ্ছা, অ্যালার্টের সময় অ্যালার্টের প্যারামিটারে মেসেজ আসতে হয়, তাই না? বুঝতেছি, অ্যালার্টকে কল করবো, অ্যালার্টের প্যারামিটারে তো মেসেজ আসে, ওই মেসেজটা আমি নিয়ে আসলাম। আরেকটা হচ্ছে ডলার পপ উইন্ডো, তাই না? পপ উইন্ডোটাও তো আমার শো করতে হবে। পপ উইন্ডোর ভিতরে পি এর মধ্যে প্যারাগ্রাফটা বসাই আগে, পপ উইন্ডো, তার ভিতরে যে পি ট্যাগ আছে, ঠিক আছে, এটা জাস্ট স্পেস দিয়ে সিএসএস এর মতোই, ডট এইচটিএমএল, এখানে আমি মেসেজটা বসাই দিলাম। বুঝতেছি, ডট শো। হ্যাঁ, বেশি কাজ করতে চাই না আর কি, বুঝতে অসুবিধা নেই। এটা হচ্ছে এখানে কাজ করবে কিনা শিওর না। আচ্ছা থাক, আলাদা থাক আপাতত, পরে করবো, শর্ট হ্যান্ড দেখাবো। অ্যালার্ট ক্লোজ, অ্যালার্ট কোড ক্লোজ ফাংশন জাস্ট এটার অপোজিট হবে, তাই না? এবার কোনো একটা মাধ্যম থাকা লাগবে যার মাধ্যমে আমি অ্যালার্টটা শো করাবো। একটা বাটন রাখি, এটা হচ্ছে পেজের উপরে কোনো এক জায়গায় প্রিন্ট হয়ে থাকবে, দুইটা ডিভ, ঠিক আছে, এই দুইটা ডিভ একদম বডির পরপরই কোনো এক জায়গায় শো করে রাখবো আর কি। ওইটা আমি দেখাচ্ছি, ওইটাকে আবার অন্যভাবে করানো যেতে পারে, আমি পরে বলবো। অন ক্লিক অ্যালার্ট ওপেন, মেসেজ যা ইচ্ছাটা বলে দিব একটা, দিস ইজ আওয়ার কাস্টম মেসেজ। ঠিক আছে, তো আমি এখন এই বাটনে ক্লিক করলে অ্যালার্ট দিবে দিস ইজ আওয়ার কাস্টম মেসেজ। এবার ওকে দিলে কিন্তু ক্লোজ হবে না, ওকে দিলে ক্লোজ হওয়ার জন্য আমাকে আবার এখানে আরেকটু লিখতে হবে, অন ক্লিক অ্যালার্ট ক্লোজ।
এটাতে নাম কিছু দেয়নি, মেসেজও শো করে না। ও পপ উইন্ডো ডট পি শো করাইছে, আমি পপ উইন্ডোকে শো করাইনি। ওকে, আর এটার একটা নাম দেই, alert, this is our custom message. ওকে, পি যায় নাই, বাকি কিছু যায় নাই, তাই না? হাইডের ক্ষেত্রে আমরা আবার ইয়ে করছি, ব্যাকফেসকে হাইড করলাম, পপ উইন্ডোকে হাইড করে দিলাম না? পপ উইন্ডো তো একটা ডিভ, তার ভিতরে যে পি আছে ওটা সহজে হাইড হয়ে যাবে, কিন্তু পপ উইন্ডোটা ধরতে ভুল হয়েছে আমাদের কিছু একটা হয়তো। alert close হাইড হবে পি ডট মেসেজ। ও আচ্ছা, এইটাতে একটা ভুল আসলো না, মেসেজ আমি অ্যাসাইন করতে যাচ্ছি কিন্তু মেসেজ তো এই প্যারামিটারে নাই, তার মানে এই লাইন তো এখানে হবে না, কারণ এখানে যখন এরর হয়ে গেল না, একটা লাইন এরর হলো, পরের লাইন আর এক্সিকিউট হয় না, এই জন্য ওই পরের লাইন হাইড করার জন্য সে কোডও করেনি, মানে কাজই করেনি। এখন আমরা দেখি অ্যালার্ট। ওকে, তো এখন আমরা যেহেতু এই জিনিস আমার হাতে, এটাকে আমরা আমাদের মতো বানাতে পারবো না? এটা অ্যাসাইন করেছি যে ওকেটাতে ক্লিক কর, ওকে ক্লিক করার অপশন, অ্যালার্ট, ঠিক আছে। এবার অনেক জায়গায় দেখা যায় অ্যালার্ট মেসেজটা ওই ব্ল্যাক সাইড যেটা থাকে এটার মধ্যে ক্লিক করলে চলে যায়, ব্ল্যাক। অনেক অ্যালার্ট উইন্ডো আছে যেটা থেকে ওই ব্ল্যাক সাইডে ক্লিক করলে চলে যায়, কি করতে হবে বল? কঠিন কি আছে? অনেক অনেক বাটন আছে, সরি অনেক মেনু আছে যেখানে রাইট সাইডে অন ক্লিক কি বাটন মেনু চলে আসে। অন ক্লিক, হ্যাঁ ইউজ করা যায়, সেটাই বলেন না কেন, বাটন ছাড়া তো ইউজ করাই যায়, তো এটার মধ্যে আমি অন ক্লিক ইউজ করি। ডিভের বাই অন ক্লিক অ্যালার্ট ক্লোজ, দেখি যায় কিনা, ঠিক আছে। আর যদি আমরা চাই যে আমাদের যে কোনো অ্যালার্ট যদি কেউ ওকে না দেয় একটা নির্দিষ্ট সময় পর অটো বন্ধ করে দিতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? টাইম আউট তাহলে কি আমরা ওই যে ইন্টারভেল বা ইন্টারভেল তো কন্টিনিউয়াস কল করতে থাকবে, ওটাই হলো ঝামেলা, একবার শুধু কল করো। ওই যে পরে আরেকটা শিখলাম টাইম আউট, সেট টাইম আউট, এটা কোথায় কল করব? নিচে প্রথমটাতে না না শো করার কোডে আর কি, যখন শো করবে, শো করার পর সাথে সাথে আমি একটা টাইম আউট কল করে রাখলাম যে এত সেকেন্ড পর এই ক্লোজ কে কল করে দিবে সে নিজেই, ঠিক আছে। তাহলে সেট টাইম আউট ফাংশন, এখানে আমি দিচ্ছি অ্যালার্ট ক্লোজ কে কল করে দিলাম, কতক্ষণ পর? ধরেন যদি সে আপাতত আমি 10 সেকেন্ড দিই, আমরা যাতে একটু দ্রুত বুঝতে পারি, অথবা ধরেন 5 সেকেন্ডস দিই, 5 মিলি সেকেন্ডস দিই। এটা নর্মালি এমন হতে পারে যে কমপক্ষে 30 সেকেন্ড হওয়া উচিত, কারণ ইউজার কোনো এক সময় একটু অন্যমনস্ক থাকতে পারে, 30 সেকেন্ড হওয়া উচিত, কিন্তু আমরা যাতে বুঝতে পারি এই জন্য আমি একটু কম দিলাম সময়টা। 5 সেকেন্ডস পর ক্লোজ হয়ে যাওয়ার কথা, 5 সেকেন্ড, ঠিক আছে। তো এখন এই শো হাইটটা একটু ধাম ধাম হয়ে যাচ্ছে না, এটাকে একটু আমি কন্ট্রোল করতে পারি না কোনোভাবে? আস্তে করে শো করবে, আস্তে করে যাবে, কিভাবে করতে পারি? ট্রানজিশন দিয়ে ট্রানজিশন কোনোভাবে দেওয়া যায় কিনা? ইজি মনে বিল্ট ইন কি? ইজি যেটা হ্যাঁ, হাইড করে রাখলে কি ফাংশনালিটি গন হয়ে যায়? না, যদি একটা স্ট্রাইক ওখানে গন আর ইনভিজিবল বলে কিছু নাই, একটাই হাইট মানে হচ্ছে ও জায়গা দখল করবে না, গনের মতো আর কি, কোনো জায়গাও দখল করবে না সে। অ্যানিমেশন যে মেথডগুলো আছে ওইগুলো এখানে কিছু অ্যানিমেশনের মেথড আছে, অটোমেটিক্যালি অ্যানিমেট করে, যেমন আমি এখানে শোর পরিবর্তে যদি ফেড ইন এটা তো যে কোয়েরি না যে করি দাও, ফেড ইন যদি দিয়ে দিই তাহলে সে আস্তে করে আসবে অ্যালার্টটা, ঠিক আছে, একটু হালকাভাবে ফেড হলো না। আবার একইভাবে চলে যাওয়াটা আমরা ফেড আউট, ঠিক আছে, মানে হঠাৎ করে আসলো গেল এটা চলে গেছে আর কি। আমরা চাইলে টাইমটাকে একটু বাড়ায় দিতে পারি, খুব সোজা কোডিং, খুবই সোজা কোডিং। আমরা জাস্ট এখানে 2 সেকেন্ডস যদি দিয়ে দিই, আস্তেই আস্তে করে 2 সেকেন্ড সময় নিয়ে এসে আসবে,
ঠিক আছে, এবার 2 সেকেন্ডে আসবে, 2 সেকেন্ডে যাবে, যদিও একটু বিরক্ত হবে ইউজার। ঠিক আছে, 5 সেকেন্ডস পর অটো যাবে, দেখি আগে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা অ্যানিমেট ফাংশন। আরো আছে, যেমন স্লাইড ডাউন, স্লাইড আপ। আচ্ছা, আমি এই টাইপটাকে আচ্ছা দাদা, আমরা যখন ফর এক্সাম্পল wow.js থেকে আমরা সেটা ইউজ করার চেষ্টা করি, তখন তো আর আমার এই ফেড ইন আর ফেড আউট কি তখন তো ডিফল্ট এটা থাকে না, আপনাকে কল করতে হচ্ছে না, তখন তো ও আপনাকে বানায় দিছে। আচ্ছা এটা আমি শুরুতে বলছিলাম কিন্তু, যে আপনারা প্লাগইন অন্যের কোডটাকে ডাউনলোড করে ইউজ করতেছেন, কিন্তু যদি আপনার কোনো কারণে দরকার হয় যেটা আপনি ওখানে পাচ্ছেন না, সেটা যাতে আপনি নিজে বানিয়ে ফেলতে পারেন। ঠিক আছে, ওখানে কি ঘটতেছে এখন দেখবেন, এখানে একটা একটা করে কোড দেখলে বুঝতে পারবেন যে ওখানে কি ঘটতেছে বা ওরা কিভাবে করছে। ঠিক আছে, হ্যাঁ, টাইমটাকে রান করার পর যেমন টাইম আউট আমি যাচ্ছে প্রথম 2 সেকেন্ড রিসেট করো, পরের 3 সেকেন্ড রিসেট করো, হ্যাঁ কি করতে চাও বলো। যেমন ফার্স্ট স্টেপ পেছনে ব্ল্যাক উইন্ডোটাকে সরাই দিই, তারপর একটু পরে আবার পরেরটা মেসেজটাকে সরাবো। হ্যাঁ করো, সেক্ষেত্রে আমরা যে অ্যালার্ট ক্লোজে যেমন দুইটা একসাথে করছিলাম না, এটা বাদ দিয়ে দিই, এটা তখন তো করা যাবে না। আমরা এটাকে ক্লোজ করার জন্য হয়তো আলাদা আলাদা দুইটা ফাংশন রাখি, যেখানে একটা এটাকে ক্লোজ করাবে, একটা এটাকে ক্লোজ করাবে, দুইটা ফাংশন হয়ে গেল তখন। তো সেট টাইম আউটে আমি অ্যালার্ট ক্লোজকে কল না করে আমি হয়তো প্রথমে দেবো যে ব্যাকফেস ক্লোজ, একটাকে কল করব টাইম আউট দিয়ে, আরেকটা সেট টাইম আউট থাকবে যেটা কিনা ওই আরেকটাকে কল করবে, মানে ওই যে মেসেজটাকে কল করবে, সেক্ষেত্রে টাইমটা বেশি দিব আর কি। তাহলে এটাকে যদি মানে 3000 দিলাম, পরেরটাকে 5000 দিলাম, এটা 2 সেকেন্ড আছে। আরো 2 সেকেন্ড পরে বন্ধ হবে। 5000 দেওয়ার মানে হচ্ছে শুরু থেকেই কিন্তু 5000 সে কাজ শুরু করে দিবে, কিন্তু যখন 3000 শেষ তখন একটা কাজ হয়ে গেল, এরপর আরো 2000 হওয়ার পরে আরেকটা কাজ চলবে, ওটা করতে পারি আর কি। সেক্ষেত্রে একই সাথে দুইটাকে করা যাবে না, এই দুইটা। বা এমন এখানে তুমি আলাদাভাবে করে দিতে পারো, সেটা হচ্ছে ব্যাকফেসটা যদি আগে চাই, সেক্ষেত্রে ধরো যে 1 সেকেন্ডের মধ্যে ব্যাকফেসটা নাই হয়ে যাবে, কিন্তু ওই মেসেজটা আসতেই করে যাবে। ঠিক আছে, তো এটা এখন আমাদের এমনিতেই সম্ভব। এটা এখন স্লাইড ডাউন হচ্ছে, স্লাইড ডাউন দিয়ে আসলো আর কি। এটা দিলে ব্যাকফেসটা আগে চলে গেছে, কিন্তু ও পরে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে স্লাইড ডাউন, আর ফেড আউটের জায়গায় আমি স্লাইড আপ আরেকটা আছে, স্লাইড আপ। কি ভালো, জাভাই কাজ করতে গেলে জান বেড়ে যেত নাকি। ঠিক আছে, তো আমি মেসেজের উইন্ডোর কালারটা একটু ডিফারেন্ট দিই, কাজের সুবিধা হবে। যেমন ঠিক আছে, আমরা যাতে বুঝতে পারি আর কি যে সে কিভাবে আসতেছে, কিভাবে যাচ্ছে, সাদার উপরে সাদাটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো এরকম কয়েকটা অ্যানিমেশন ফাংশন তার মধ্যে বিল্ট ইন দেওয়া আছে আর কি। আমরা এরকম ভাবে টাইম বসাই দিতে পারি। আবার যদি আমরা চাই যে স্লাইড আপ হওয়ার পর কিছু একটা করবে, স্লাইড আপ যখন কমপ্লিট বা স্লাইড ডাউন যখন কমপ্লিট তখন কিছু একটা করবে সে, তো সেক্ষেত্রে আমরা এটার পরে একটা কল ব্যাক ফাংশন বসাই দিতে পারি। এটার সেকেন্ড প্যারামিটার একটা আছে, একটা কল ব্যাক ফাংশন। যেমন এই কাজ ঘটার পর আমি চাচ্ছি অন্য একটা কাজ করার জন্য। ঠিক আছে, এই জায়গার মধ্যে আমি যে কোনো একটা কল ব্যাক ফাংশন বসাই দিলে সেটা হবে। যেমন এখানে একটা যদি ফাংশন লিখি, ঠিক আছে, তার মানে কি দাঁড়ালো যে যখন কমপ্লিট হয়ে গেল তখন আমি যাচ্ছি কিছু একটা কাজ করতে। আপাতত আমি অ্যালার্ট দিয়ে দেখালাম, কিন্তু যদি এমন হয় যে যখন স্লাইড আপ কমপ্লিট সাথে সাথে অন্য একটা কাজ শুরু করে দিলাম। ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ড প্রসেস হতে পারে, যে কোনো একটা প্রসেস আমি রান করে দিতে যাচ্ছি, যখন কমপ্লিট তখন সে দেখালো। ক্লিয়ার? এটা হচ্ছে কল ব্যাক ফাংশন বলে আর কি, প্যারামিটারের মধ্যে আরেকটা ফাংশন আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে ফাংশনের প্যারামিটার না, স্লাইড ডাউন নামে একটা ফাংশন, তার মধ্যেও আমি একটা প্যারামিটারের ফাংশন করে দিতে পারি, কল ব্যাক ফাংশন। ক্লিয়ার ব্যাপারগুলো? এই ধরনেরই একটা টেকনিক ইউজ হয়েছে আর কি আমার ইয়ের সাইটটাতেও, উইন্ডোজে আসে। এখন নিশ্চয়ই আপনারা পারবেন এটা, একটা ফর্ম যেটা আছে এখানেই, কিন্তু আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি না। যখন ক্লিক করলাম তখন শো হচ্ছে, যেমন এই যে লগ ইনে ক্লিক করলে লগ ইন উইন্ডোতে শো হচ্ছে, আবার ক্লিক করলে চলে যাচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার না এখন?
ও আচ্ছা, এখন একটু পরিচিত লাগতেছে জিনিসগুলো। এটা অলরেডি আছে। হ্যাঁ, অলরেডি আপনারা তো বললাম তো প্লাগইন ইউজ করেন, প্লাগইনটা নিজে বানাতে পারবেন কিনা এখন? এখন তো পারা একদম ইজি জিনিস কিন্তু সবগুলো, ঠিক আছে? জাস্ট ওরা স্ট্রাকচার বানাই আপনাকে ফাংশন বানাই হাতে দিয়ে রাখছে, আপনি জাস্ট ফাংশনটা ইউজ করেন, তাই না? ওইটাকে আপনি ডাটা আনা পারবেন তো, অ্যাডেক্স যখন করবো তখনই তো দেখবেন। ক্লিয়ার? এসি কি অফ? গরম কি লাগে নাকি লাগে না? আচ্ছা দিয়েছি। সেই শো হয়ে যায় না যে আমাদের এসির মধ্যে রাখে না। আচ্ছা, তো আমরা আরেকটা জিনিস দেখি যে আমরা যখন টাইপ করতেছি সাথে সাথে সে ফর্ম ভ্যালিডেট করে, ঠিক আছে? এটা তো দেখেছেন, কাজ করতে করতে ফর্ম ভ্যালিডেট করে, ঠিক আছে? সে কিন্তু অলরেডি মানে পিএইচপি তে যাচ্ছে না, লোকালি চেক করতেছে। ওই লোকাল চেকটা কিভাবে হচ্ছে এটা আমরা একটু টেস্ট করি। এটা আমি রেখে দিচ্ছি, হ্যাঁ, আলাদা একটা ফাইল। তো এই জিনিস আমরা বাদ দিচ্ছি। জিমেইলের মনে হয় অতটা খুব বেশি স্মার্ট না, এই জন্য তো নেটবিন ইউজ করি। আচ্ছা নেটবিনে এই যে ডেসক্রিপশন এগুলো দেয় না কেন? প্রচুর দেয়, বলে কি ব্র্যাকেটস ও যা দিতে পারে না তার 14 গুণ বেশি দেয় নেটবিন। না স্যার আমি বলতেছি সাজেশনটা তো, সাজেশন তো টাইপ করার সময় সাজেশন দেয়। এটা দিচ্ছে না আমার কাজ করার না অফ করে আমি চেক করছি অপশনে গিয়ে কোন একটা অপশন আছে বন্ধ, স্যার যে দেখলাম ওই যে কোয়ারি সবগুলো টিকমার্ক দেওয়া আছে। আবার install দেন তাহলে। কোয়ারি বলতে জাভা স্ক্রিপ্টে সবগুলো টিকমার্ক দেওয়া আছে। আবার ইনস্টল দেন, তাহলে পেয়ে যাবেন। PHP স্ট্রং হয়েছে। হুম, PHP স্ট্রং না কি এটা কাজ কি? একই এডিটর ও আচ্ছা, এডিটর না আমি এটা ইউজ করিনি। নেটবিনে ভাই মজা পাচ্ছি, ওই জাভার সাথে মিলে তো, এই জন্য নেটবিনটা হ্যাঁ হ্যাঁ মানে একই রকম কিওয়ার্ড ইউজ হচ্ছে, জাভার মানে শর্টকাট গুলো সেম, যেমন লাইন কপি করা, উপরে নিচে করা, এগুলি তো একদম খুব ইজি ব্যাপার। আর সাজেশন প্রচুর সাজেস্ট করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন পিএইচপি তে কাজ করি, অমুক ফাংশন তমুক ফাংশনতে ব্যবহার হচ্ছে বিভিন্ন পেজে, তো একটা ফাংশনের ভিতরে কি আছে আমার হয়তো একটু দেখা দরকার, ঠিক আছে? তো না স্বাভাবিকভাবে ওই ফাংশনটা যে পেজে লেখা আছে ওই পেজটাকে ওপেন করতে হবে, তাই তো? আর কোনো ওয়ে ইয়েতে নেটবিনে শুধুমাত্র ফাংশনটার উপরে এই বাটন দিয়ে ক্লিক করলে ওই ফাইল ওপেন করে ওই ফাংশনটার মধ্যে গিয়ে কাছে বসে থাকবে। এই বাটনটাতে ক্লিক করলে অথবা কন্ট্রোল ধরে ওইটাতে ক্লিক করলে, নরমাল ক্লিক করলে ওই ফাংশনের ফাইল ওপেন করে ওই ফাংশনের ঠিক ইয়ে থেকে বসে থাকবে, কাছে বসে থাকবে। এগুলো আইডেন্টিফাই করা সহজ। বড় প্রজেক্ট হলে এটা অনেক দরকার হয়। আর আরো বড় ব্যাপার হচ্ছে যেমন আমরা অনেক সময় দেখা যায় যে একটা স্ক্রিপ্টের কোডগুলো নিয়ে আরেকটা স্ক্রিপ্টে কাজ করতেছি, তো দুইটা ফাইল তখন এইটার মধ্যে এই উইন্ডোর মধ্যে আমার যতটা মন চায় আমি ভাগ করে নিতে পারবো, ঠিক আছে? একটা উইন্ডো খুললো, আরেকটা উইন্ডো খুলে জাস্ট তাকে ড্রাগ করে আমি ডান পাশে যদি ছেড়ে দেই সে পর্যায় করতে পারবে। আমার যদি আরেকটা উইন্ডো খুলে সেটাকে জাস্ট ওর নিচে ছেড়ে দেই, তাহলে এখানে একটা অর্ধেক, এখানে একটা অর্ধেক, এখানে একটা অর্ধেক, যতটা মন চায় টুকরা করা যায়। একটার ভিতরে আরো কয়েকটা খুলে নেওয়া যায়, ঠিক আছে? তো এইগুলি হচ্ছে একসাথে মাল্টিপল ফাইলের মধ্যে ম্যাপিং করতে সহজ হয় আর কি। এটাতে ইনস্টল দেওয়া নাই, না হলে এটা আমাদের নেটবিনেই করতাম। কোনটাতে জানি একবার ইনস্টল দিয়েছিলাম, ব্র্যাকেটস আছে। নেটবিন আইডি। এটা তো হচ্ছে জাভারটা আইডি 8, এটা আমাদের ওই অ্যাপস এর কাজ করার সময় এটা ইনস্টল দেওয়া হয়। আচ্ছা, আমি এর মধ্যে অন্য প্রসেস শুরু করি। ডেটা ভ্যালিডেশন দেখবো, তাই না? আচ্ছা, আমি একটু সাজাই গোছাই করি যে কি করতেছি।
আচ্ছা ইমেইলে দিই, যদিও কাজ করে না। আচ্ছা আপাতত জাস্ট এইটুকু নিয়ে আমি ম্যাচ করি, ঠিক আছে? তো আমার জাভাস্ক্রিপ্ট কোডিংটা যেটা হবে, ফার্স্টে ডকুমেন্ট ডট রিডি ফাংশন করে দিই যাতে সে উপর থেকে কাজ করা যায়। রিডি নিয়ে তো ঝামেলা নাই। ওকে, এবার হচ্ছে এখানে ইমেইল ডট, এটাতে যখন টাইপ করতেছি তখন আমি ভ্যালিডেশন করতে যাচ্ছি, তাই তো? কি হবে তাহলে? যখন টাইপ করতেছি তখনই ধরেন চেক করবো। লাস্ট দিন করলাম যে হ্যাঁ লাস্ট দিন করলাম তো। হ্যাঁ, কি ডাউন কি আপ কোনটা ইউজ করবো? স্ট্রাকচারটা বলেন। এখন আমাকে এই জায়গাতে কি লেখা লাগবে? কি আপ আছে? কি আপ। যখন কি আপ হবে তখন আমি একটা ফাংশনকে কল করতে চাচ্ছি, ঠিক আছে? আর এর চেয়ে বেটার আমার যেটা মনে হয়, অন লিখে ওখানে সব প্যারামিটার আছে একসাথে আমরা ইউজ করতে পারি। অন, এখানে অনেক আছে, অন কি আপ কমা দিয়ে ফাংশন সেকেন্ড প্যারামিটারে। এখানে আমি কি করতে চাই, যেমন এই ইমেলটা ভ্যালিড কিনা চেক করবো, তাই তো? তো এই অবজেক্টের যে ভ্যালু আছে এটাকে আমি কিভাবে পাবো? এটার ভ্যালুটাকে কিভাবে, ধরেন var ভ্যাল হিসাবে কি করতে হবে এখানে? যে কোয়েরিতে আছে this dot val বললে চলে আসে না? যে কোয়েরিতে আছে তো ওই get event by id তো এইটুকু কাজ করে দেয়। আর এখানে this মানে হচ্ছে যে ইমেইলে ক্লিক করে আসলাম আমি, ঠিক আছে? তো এই ভ্যালকে আমার এখন ম্যাচ করা লাগবে যে ইমেইলের প্রেগ ম্যাচের মতো, ঠিক আছে? প্রেগ ম্যাচ যেটা আমরা করেছি যে ইমেইলের প্যাটার্নের সাথে মিলে কিনা। এখন ইমেইলের প্যাটার্নটা কি জানো? রেগুলার এক্সপ্রেশন, তো ধরেন ইমেইল রেগুলার এক্সপ্রেশনটা কেমন হবে আমি একটু স্ট্রিং এ আলাদাভাবে বানাই আর কি, ম্যাচ করতে সহজ হওয়ার জন্য। এখানে আমাদের স্ট্রাকচারটা কেমন ছিল? এ টু জেড। আচ্ছা শুরু থেকে এটা হচ্ছে ফার্স্টে কি দিতে হয়? টুপি নাকি? এ টু জেড 0 থেকে 9, তারপর হাইফেন, হাইফেন অ্যালাউড না, আন্ডারস্কোর অ্যালাউড, ডট অ্যালাউড, আর কিছু না মনে হয়। এরপর এটা কতবার আসবে? স্টার, আনলিমিটেড টাইম আসতে পারে, কিন্তু অ্যাটলিস্ট একবার আসা উচিত, ঠিক আছে? তো প্লাস সাইন দিলাম। এরপর আসবে কি একটা @সাইন লাগবেই। এরপর যাই হোক, এখন আমি আপাতত চালাই যাই কোনোভাবে। এটা হয়তো 100% কারেক্ট নাও হতে পারে, কিছু ক্যারেক্টার মিস হতে পারে, আমি দিয়ে যাই যেটুকু মাথায় আসে এটুকু দিই। হাইফেন ডট অ্যালাউ করে দিলাম, এটাও যত ইচ্ছা ততবার আসতে পারে। এরপর লাস্টের ডোমেইনটা সেটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত, এটা আসতে পারে 2 থেকে 10 বার। একটা ডট লাগবে এখানে, এখানে অবশ্যই একটা ডট লাগবে, সেটা হচ্ছে ডট, এরপরে আবার ওইটা, ঠিক আছে? ডলার সাইন। আর এটা ক্যাপিটাল স্মল দুইটাই হতে পারে, তাই না? ক্লিয়ার? তো এটাকে পিএইচপি এর মতোই কিন্তু সব, ঠিক আছে? তো এখানে আমি রেগুলার এক্সপ্রেশনটা লিখলাম আর এখানে ভ্যালুটা আছে। এখন ভ্যালুর সাথে এই রেগুলার এক্সপ্রেশনকে ম্যাচ করব, তাই তো? তো এটা হচ্ছে val ডট ম্যাচ। এবার এর প্যারামিটার দেখেন রেজি এক্সপি লেখা আছে, rg exp, তার মানে এখানে একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া লাগবে। তো রেগুলার এক্সপ্রেশন আমি বানিয়ে রাখছি।
সাজেস্ট করে না কেন রেজ এক্সপি, ঠিক আছে শেষ কিন্তু ম্যাচ, মানে ওখানে ব্রেক ম্যাচ আর এখানে হচ্ছে স্ট্রিং এর নাম ডট ম্যাচ দিয়ে রেগুলার এক্সপ্রেশনটা করা হবে শেষ। সে ম্যাচ করবে, করে যদি দেখে ট্রু সে ট্রু রিটার্ন করবে, না হলে ফলস রিটার্ন করবে। জাস্ট রিটার্ন দিয়ে দিই, সে ট্রু অথবা ফলস রিটার্ন করবে কিছু একটা। কিন্তু আমি তো ট্রু ফলস রিটার্ন নেব না, আমি অন্য একটা কাজ করবো না, কি যেন বলেন? মেসেজ দিল হ্যাঁ, মেসেজটা শো করাবো অথবা হাইড করাবো, তাই না? এবার মেসেজটাকে কিভাবে ধরতে হবে বলেন? আমরা ক্লাস দিয়ে ধরতে হয় কি ক্লাস দিয়ে ধরতে পারি। এটার নিচে আর অনেক থাকবে, সবগুলোর জন্য আলাদা আলাদা মেসেজ থাকবে নাকি? প্রত্যেকটার জন্য এইটা হচ্ছে ইরোর ইমেল, এরপরে থাকবে ইরোর জেন্ডার, ইরোর নেম, ইরোর অ্যাড্রেস, এতগুলা সম্ভব আমার পক্ষে এমন করলে সম্ভব না। আমরা অ্যারে নিয়ে ব্যবহার করি, কিভাবে করবো? একই থাকবে, এক নামই থাকবে, কিন্তু কিভাবে করবো? অ্যারে ব্যবহার অ্যারে ইউজ করবো না। আমি যেহেতু এই অবজেক্টটাকে পেয়ে গেছি, এটা তো পেয়ে গেছি, আমি যেহেতু এই নাম দিয়ে আমি ধরছি, তার মানে হচ্ছে আমি এই ইমেল নামে যে অবজেক্ট আছে ওটা পেয়ে গেছি। এখন দিস মানে হচ্ছে এই অবজেক্ট। এখন কোনোভাবে যদি তারপরের ইরোরটাকে ধরতে পারি তাহলে আমার হয়ে যায় না? মানে ঠিক তারপরে যে ইরোরটা আছে সেটা আমার লাগবে, এরপরে যদি আরো থাকে এটা আমি ধরবো না। বোঝা যাচ্ছে? এটা ধরার একটা ওয়ে আছে, সেটাতে আমি যাই ফার্স্টে। দিস মানে হচ্ছে এই অবজেক্টটা, এখন তার প্যারেন্ট না টিডিটা, তার বাইরে তো আছে, তার মানে তার প্যারেন্ট হচ্ছে টিডি, এই টিডিটা ক্লিয়ার? এই প্যারেন্টের ঠিক পরের যে টিডি আছে তার ভিতরে তো আমার পিটা আছে, ঠিক আছে? ফার্স্টে তাহলে আমি প্যারেন্ট টিডি কে ধরি, ডট প্যারেন্ট টিডি, তাহলে এক্স্যাক্টলি এই টিডিটা ধরলাম, ঠিক আছে? এবার তারপরের টিডিটা আমার ধরা লাগবে, ডট নেক্সট। সব দেখেন আমাদের যেটা বুঝি সেটাই আমাদের দিয়ে রাখছে, নেক্সট টিডি, তার মানে ঠিক নেক্সট টিডিটা পেয়ে গেলাম, এই টিডি পেয়ে গেলাম, তার চিলড্রেন যে পিটা গেছে ওইটা আমার দরকার, চিলড্রেন পি। আমার ইরোর ক্লাসেরও দরকার নেই দেখেন, কিন্তু ইরোর ক্লাসটা দিচ্ছি ওই কালারের জন্য, ওইটার ডট এইচটিএমএল কি বসাবো? ইরোর মেসেজ আমি যেটা শো করতে চাই, যেমন মেসেজ আমি আলাদাভাবে একটা ভ্যারিয়েবলে লিখে নিতে পারি। মেসেজ কি হতে পারে? মেল ফরম্যাট ইজ নট কারেক্ট নাকি? এখন পর্যন্ত ঠিক নেই, আপনি চালায় যান। চিলড্রেন কি আমরা তো এই ক্ষেত্রে ক্লাস ছাড়া বললাম, হ্যাঁ। তা আমাদের পরে আরেকটা যদি থাকে, হ্যাঁ দেখেন এটা কিভাবে কাজ করে আমি এটা দেখাচ্ছি। এইটুকু ক্লিয়ার তো? আচ্ছা এটা কি ছিল, জাভার নাকি? থ্যাঙ্কস। হ্যাঁ এটা জাভার প্রজেক্ট, জাভার নেটবিন, এটা ইউজ করা যাবে না। ওকে, এটার জন্য কাজ করে কিনা দেখি, এরপর আমি আরো মাল্টিপল নিয়ে দেখবো আর কি, ঠিক আছে? তো রান করাই, আসলো, শো করছে না মনে হয় না। এরর মেসেজ তো দূরের কথা, ওইটা পাইছে কিনা সেটাও আমি শিওর না। আগে অ্যালার্ট দিয়ে দেখি যে এটা কল হচ্ছে কিনা। আমার মনে হয় এটা কলও নিচ্ছে না। ইমেল ডট ইমেল ক্লাস তো এটা নাকি? ক্লাস ইমেল। এক মিনিট, এখানে একটা সমস্যা হয়েছে, আমার তো জাভাস্ক্রিপ্টে লাইব্রেরিতেই তো নেই। শাবাশ। কাটতে গিয়ে সব কাটছিলাম না। এবার কি জানো, সেফটির জন্য একটু এগুলি বসাই। এটা কিন্তু কাজ করলেও বসানো উচিত আর কি, যদিও অনেক ক্ষেত্রে কাজ মানে না বসাইলেও কাজ করে, এই জন্য আমরা পার করে যাই আর কি, দেওয়া উচিত। আচ্ছা এবার আমি বের করি যে কেন নিচ্ছে না।
ইনপুট ইমেল, ইনপুট যেটার ক্লাস হচ্ছে ইমেল আচ্ছা দাদা on ও here এখানে কিভাবে বুঝবে যে ইমেল নামক কোনো কিছু অলরেডি এক্সিস্ট করে ও যখন এটা এক্সিকিউট করতে যাবে? এই যে ডকুমেন্ট থ্রিডি ফাংশনের ভিতরে আছে তো সে, তার মানে পুরোটা রিড করার পরেই সে ইমেলটা ধরছে। ঠিক আছে, আমি যে এই ধরনের শো করতেছি ওইটা কি করবো? ঢুকছে তো, সে তো এটাতে ঢুকছে। এরপর কোন এক লাইনে আমার ইরর আছে বোধহয় কিছু একটা, ওটা ডিটেক্ট করতে পারলেই হয়ে যাবে। অ্যালার্ট দিই ভ্যালকে, দেখে ভ্যালু পাই কিনা। তার মানে ওই লাইন পর্যন্ত ঠিক আছে, এই লাইন পর্যন্ত ঠিক আছে। রেগুলার এক্সপ্রেশনে কোনো ঘাপলা আছে? এটা সমস্যা, এটা ইরর শো করে না লাইনে। রেগুলার এক্সপ্রেশন ঠিক আছে। ম্যাচ, ও এলসে কিছু দেই নাই, যদি ম্যাচ হয়ে যায়, ম্যাচ হলো কি হলো না বুঝবো কেন, এটারই রিটার্ন নেই, এটাকে অ্যালার্টে দিই। হয়তো ট্রু অথবা ফলস অথবা ইনভ্যালিড দিবে অথবা আনডিফাইন্ড, এরকম কিছু একটা। নাও, তার মানে এই জিনিস কিছু রিটার্ন করে নাই। ভ্যাল ডট ম্যাচ, ভ্যাল ডট ম্যাচ এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশনে কোনো ঝামেলা আছে আমার? মেল অ্যাড্রেস তো পরে দিব, দেখি আগে। আচ্ছা, আমি আপাতত রেগুলার এক্সপ্রেশনটা কপি করে নিই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ট্রু ফলস, আর যদি কোনো কারণে কোনো মিসিং থাকে, কোনো ভুল থাকে, সেক্ষেত্রে নাও। ঠিক আছে, আমি আপাতত নিয়ে নিই, কারণ অনেক রেগুলার এক্সপ্রেশন তো আমরা অলরেডি দেখছি, তাই না? ওইটা আমি কোনো এক জায়গা থেকে যদি পাই, কপি করে নিয়ে নিই। ও কি করলো আবার, ব্যাকস্ল্যাশ কেন? এই যে এটা হবে না। তাও তো নাও, এক্সপ্রেশনের তো ভুল দেখি না। আচ্ছা, এখানে আরেকটা চেক করা যায়, সেটা হচ্ছে ইমেল mail res exp dot test টেস্ট। এই ক্ষেত্রে উল্টা হবে আর কি ঘটনাটা, ভ্যাল। কিছুই দেয় না, কিন্তু না, অ্যালার্টটা তো দেওয়ার কথা, এটা তো এলস ইফ এর আগে। আর এই ভ্যাল, ভ্যাল, ও ভ্যাল আবার ভ্যাল ঝামেলা করলো তো। ভ্যাল তো এখানে অলরেডি আছে একটা ফাংশন। Regular expression of test value. মানে কি? এটার মধ্যে কোনো সমস্যা আছে? আচ্ছা, এখানে এররটাও তো হবে উল্টা, তাই না? যদি না মিলে, আমি উল্টা করে রাখছি, সেক্ষেত্রে এলসে চলে যাচ্ছে, যার কারণে কোনো আউটপুট পাচ্ছি না, এটাও হতে পারে। এই যে মেল ফরম্যাট নট ইজ নট কারেক্ট দিছে তো, নাল রিটার্ন করে, সে যদি না মিলে
আর মিললে সে ট্রু রিটার্ন করবে, এমন একটা ঘটনা বোধ হয়। আমি দেখি তো, এটা তো ওকে আমি পেলাম ভিতর দিকে। আচ্ছা এলসে আমি এটার মেসেজটা হিডেন করে দিই, মেসেজটা আবার নাই করে দিই। এলসে এটার মধ্যে আমি নাল বসাই দিচ্ছি। সেক্ষেত্রে তো মিললো না মনে হচ্ছে। কি ডাউন দিয়ে হবে তাহলে এটা সব কেসে নাল রিটার্ন করে নাকি? এই ফাংশনটা যে ইয়া কি আপ কি আপ তো ঠিক আছে, যখন আমি কি প্রেস করে ছেড়ে দিচ্ছি ঠিক তখনের অবস্থা আর কি, তাই না? এটা ইজিলি কাজ করার কথা, এবং ভিতরে ঢুকতেছে বারবারই। ডট টেস্ট রেগুলার এক্সপ্রেশন থেকে যদি করি তাহলে রেগুলার এক্সপ্রেশন ডট টেস্ট এমন একটা হয় আর কি। মেজাজ কেমন লাগে? ফরম্যাটে ঝামেলা থাকলে সে বলে না কেন ডটে ব্যাকস্ল্যাশ নাই, ওই ডট গুলোতে ব্যাকস্ল্যাশ বসে দিই। এটা হয়ে গেছে তো মনে হয়, ঠিক আছে। কিন্তু এই ফরম্যাটটা এখন জাস্ট ওই ফরম্যাটটাতে একটু ঘাপলা আছে, সেটা হচ্ছে ও অ্যালাউ করে রাখছে বোধহয় লাস্টের ডট না দিলেও চলবে নাকি। a to z প্লাস টাইমস এরপর অ্যাট দ্য রেট সাইন, আবার a to z 0 ডট হাইফেন প্লাস টাইমস দেওয়া আছে, এরপর ডট লাগবে a to z এটা। ও এটা ইয়া ক্যারেক্টার ইনসেনসিটিভ ওটা মনে হয় নাই। আমি তো সব আপার করে দিয়েছি, ঠিক আছে। এই কেসে সে ধরে নিচ্ছে এটা ট্রু, ওই ইয়েটার কারণে, রেগুলার এক্সপ্রেশনটার কারণে, ঠিক আছে। এই যে দেখেন এইটুকুতেও সে ট্রু ধরে নিচ্ছে, আবার যখন ডট দিয়ে সামথিং দিচ্ছে তখন আবার ঠিক আছে, ঠিক আছে। এটা জাস্ট এখন রেগুলার এক্সপ্রেশনটার কিছু একটা ব্যাপার আর কি। রেগুলার এক্সপ্রেশনটা আমরা পারি নাকি, রেগুলার এক্সপ্রেশন ওখানে জাস্ট একটু ম্যাচ করতে কিছু ভাবতে হয়েছে। তো এখন এখানে উল্টাপাল্টা কিছু দিলে কিন্তু সে যাই কিছু দেন নেবে না, ঠিক আছে। আসলে ওই দুই পার্ট এক্সপ্রেশন হ্যাঁ এটা এটা তো জাস্ট রেগুলার এক্সপ্রেশন ঠিক করে দিলে হবে। ও বলতেছে এটাও কারেক্ট ইমেল অ্যাড্রেস, এই অনুযায়ী আর কি, ঠিক আছে। আচ্ছা এখন যদি আমি এমন হয় যে সেম লাইন সাপোজ কয়েকবার আছে, এখন শুধুমাত্র এটার ক্লাস ধরি ফোন, এটার ক্লাস হচ্ছে অন্য কিছু, ঠিক আছে, নেমে দিই। আচ্ছা একটা ইমেলই রাখি, তাও তো সমস্যা হবে না, ইমেল রাখলেও তো সমস্যা নেই আমাদের কোডিং অনুযায়ী। ভাইয়া যেটা একটু কনফিউশনে পড়ছিল যে যদি আরো ইমেল থাকে বা আরো ইরর থাকে, তাই না। এখন আমি যেটাতে টাইপ করব সবগুলি ইমেল এখন, ঠিক আছে। ধরি একই পেজে অনেক জায়গায় এরকম কোড করা আছে বা বিভিন্ন পেজে করা আছে, ক্লাসগুলি একই, এখন ওগুলোর জন্য কাজ করবে কিনা আমাদেরটা, কারণ আমরা তো একটা ইমেলের জন্য অন কি আপ মেথড লিখছি, আবার একটা ইরর নিয়ে কাজ করছি, তাই না। এরর একটা নিয়ে কাজ করছি, এখন দেখি সে কাজ করবে কিনা।
তিনটা আছে ইমেল। আমি যখন এটাতে টাইপ করতেছি দেখেন এটার ইরোরটাই শো করতেছে। যখন এটাতে টাইপ করতেছি এখানেও আছে ওখানেও আছে, কিন্তু উপরেরটাতেও আছে। যেমন এটাতে টাইপ করতে নিলে ওখানে একটা শো করতেছে সামথিং, যখন এটা ঠিক করে দিলাম উপরেরটা শেষ, আবার যখন এখানে এটা দিলাম এটা শেষ। তিনটা আলাদাভাবে শো করছে না? তার মানে কাজ করছে তো ঠিকঠাক। আমাদের এই ক্লাস নিয়ে কিন্তু কোনো ঝামেলা হলো না, যেহেতু আমরা একটা রিলেটিভ ইয়েটা দেখাইছি আর কি, মানে ইরোরটা কোথায় আছে সেটা তো আমরা প্যারেন্ট ধরে চাইল্ড ধরে একদম রিলেশন রেখে দেখাইছি যে এক্স্যাক্টলি ওই ইনপুট ট্যাগের পরের যে ইরোরটা আছে, ঠিক আছে, তার মানে তার প্যারেন্ট দিয়ে ঘুরে এসে পরের এক্স্যাক্টলি ওই ইরোরটাই ধরছে, অন্যগুলো ধরে নেই। আর যদি আমরা এই জিনিসটা না করতাম, এই কাজটা যদি না করতাম, ধরি আমরা শুধুমাত্র বললাম যে পি ট্যাগের যেটা কিনা ইমেল ইরোর যেটা আছে তার মধ্যে HTML মেসেজ হিসেবে মেসেজ বসায় দাও। সেক্ষেত্রে কি হবে, যে কোনো একটা ইরোর হলে সবগুলোতে ইরোরটা দেখাই দিবে। ঠিক আছে? হ্যাঁ, সবগুলিতে তো পি এর ইরোর এবং সবগুলির নাম ইরোর। তা আমরা একইভাবে যদি আমরা ঠিক ফোনের জন্য করি, কোনো কিছু করা লাগবে না এক্সট্রা, এই লাইনটা শুধু ঠিক রাখলে চলবে আর কি। এই লাইনটা যদি ঠিক রাখি, এরকম ভাবে রিলেশন ধরে যদি আমরা ইরোরটা দিই, তাহলে ওই একই নামে সবগুলো থাকলেও কোনো সমস্যা হবে না। তাহলে মেইলের জায়গায় ওই নামটাও দিতে হবে, মেইল ফরম্যাট ইজ নট কারেক্ট। ফোন হ্যাঁ, তখন এটাই তো ইউজ করে, এটা তো শুধু ইমেলের জন্য, এই চেকটা শুধু ইমেলের জন্য। হ্যাঁ, তখন ফোনের জন্য আরেকটা তৈরি হবে একটা দিয়ে পারবে না, এটা তো ইমেলের জন্য চেক। ঠিক আছে, অন কি আপ। হ্যাঁ, তখন জাস্ট ওইটার জন্য যা আছে সবকিছু করবেন, কিন্তু ওই যে ইরোরের জন্য এক্সট্রা কোনো কোডিং করা লাগবে না। জাস্ট এখানে ওটার জন্য কাজ করবে। এখানে পুরো এইটুকু পার্ট কপি করে ফেললেও পারেন, জাস্ট রেগুলার এক্সপ্রেশনটা ডিফারেন্ট হবে আর কি। রেগুলার এক্সপ্রেশনটা চেঞ্জ করে দিবেন, আর এইখানে মেসেজটা কি হবে, মেসেজটা চেঞ্জ করে দিবেন। এই মেসেজটা শেষ। পুরো একটা ফর্ম ভ্যালিডেট করা যাবে না? আমরা তো ফর্ম বানাইছিলাম, ওটা ভ্যালিডেট করি, করবো আর কি আমরা বাসায়। হ্যাঁ, আচ্ছা, সেটাই বলতেছি। যে ফর্ম তৈরি করেছিলাম ওটা আমরা ভ্যালিডেট করি পুরোপুরি রেগুলার এক্সপ্রেশন দিয়ে। না, এখন বন্ধ করে দাও, চলে যাবো সেটা। ঠিক আছে, তো আমাদের এটা কাজ থাকলো আর কি জাভাস্ক্রিপ্ট দিয়ে। আমরা চাইলে এটাকে এইভাবে না করে কিন্তু আলাদা একটা ওই ফাংশনের মধ্যেও রাখতে পারি। ঠিক আছে, যেমন ইমেল ভ্যালিডেটর। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আমরা যে একটা ফাংশন তৈরি করলাম, তা এটা আপনার এই যে অন ক্লিকে এটা দিয়ে আর কি বাটনের মধ্যে অন ক্লিক দিয়ে আর কি জিনিসটা চালানো হচ্ছে, এছাড়া অন্য কোনো পদ্ধতি নাই এটা, মানে আমি ডিবে বা অন্য কোনো ইউজ করা অন ক্লিক ছাড়া? এই যে এইভাবে ধরেন, এখন তো আমি যেমন এখানে আমরা এই কাজটা কিন্তু এইভাবে না করে আরেকভাবে করতে পারতাম না? যেমন এখানে যদি আমরা লিখতাম অন কি আপ, লিখে আমরা এখানে কিন্তু ওই যে ইমেল ভ্যালিডেটরকে কল করতে পারতাম, এভাবে করতে পারতাম, কিন্তু আমরা এভাবে না করে এভাবে করেছি। আপনি যদি এভাবে না করে ফাংশন দিয়ে করতে চান তাহলে ফাংশন দিয়ে করেন। ঠিক আছে, আমরা দুইটা বই পারি এখন। দেখেন এখানে জাস্ট ইমেল ভ্যালিডেটর পাস করে দিলাম, আর এখানে দিস দিয়ে দিবেন, যার মাধ্যমে আমি দিস কে ধরতে পারি। এই দিস মানে তো হচ্ছে যে ইমেলটার মধ্যে আমি টাইপ করতেছি, যেহেতু এখন ফাংশনের মাধ্যমে আসলে তখন আমি ওটা পাবো না, এই জন্য আমি এই জায়গার মধ্যে মনে করেন একটা আলাদা ভ্যারিয়েবল নিতে পারি কি, তখন এই যে দিস দিয়ে যেটা ধরলাম তার পরিবর্তে আমি তখন করতে হবে এরকম var value equals to $e.val। ক্লিয়ার? দেখেন যদি আমি এভাবে করতাম আর কি, ইমেল ভ্যালিডেটর দিয়ে যদি করি, সেক্ষেত্রে এখানে তো আমি অবজেক্ট দিস দিলে পেয়ে যাই, কিন্তু সেক্ষেত্রে ফাংশনের ক্ষেত্রে তো আমি পাবো না। তো সেই ক্ষেত্রে ওই যে জাস্ট প্যারামিটার দিস পাস করে দিবেন। দিস একটা কিওয়ার্ড, দিস মানে হচ্ছে এই অবজেক্টটা সে নিয়ে যাবে অটো, ওইটাকে আপনি যে কোনো একটা নামে রিসিভ করতে পারেন। আমি এখানে ই দিলাম, আপনি ওখানে এফ দেন, এ বি সি ডি দেন, যা ইচ্ছা দেন, বা পুরো দ্যাট নাম দিয়ে রাখেন, যে এটা যেহেতু দিস ওটা দ্যাট। ঠিক আছে, ওখান থেকে পাইছি। তো যেইভাবে আমি রিসিভ করার সময় জাস্ট ওখানে দ্যাট ডট ভ্যাল দিব আর কি। তখন ওটা যেহেতু দিস নিলাম, এটা হচ্ছে দ্যাট ডট ভ্যাল। এবার দেখেন অ্যালার্ট যদি দেই, ভ্যালু কনফ্লিক্টিং এড়ানোর জন্য আমি এটাকে আপাতত একটু বন্ধ রাখি। জাস্ট আমরা টাইপ করার সময় সে দেওয়া উচিত আর কি আমাকে।
উপরেরটা একবার উপর আচ্ছা শুধু উপরেরটা দেওয়া আছে, আচ্ছা। এই দেখেন সে দিচ্ছে, ঠিক আছে, ওটাকে আমরা ধরতে পারলাম দ্যাট দিয়ে। ক্লিয়ার? তো আপনারা চাইলে এভাবে ইমেল ভ্যালিডেটর, মানে একটা জাভা ক্লাসই বানালেন যার নাম হচ্ছে validator.js, ফর্ম ভ্যালিডেশন একটা validator.js, ওখানে সবগুলো ভ্যালিডেশনের কোড করা আছে, সবগুলো ফাংশনের নাম দেওয়া আছে। এরপর আপনি জাস্ট এখানে অন ক্লিকে ভ্যালিডেট করার জন্য বলে দিতে পারেন, অথবা আপনি যদি চান ওই ক্লাস দিয়ে ধরবেন, সেক্ষেত্রে ক্লাস দিয়ে এরকম ভাবে ভ্যালিডেটরটার মধ্যে এরকম ভাবে সবগুলো করে রাখেন, যেভাবে আপনার ইচ্ছা। আবার আপনি চাইলে এটা দিয়ে ওটাকে ইউজ করতে পারেন, এটা দিয়ে ওটাকে ইউজ করবো, ঠিক আছে। যেমন ধরেন আমি এই পুরো কোডটা কাট করে আমি এখানে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, আর ওই যে দ্যাট, ওই দ্যাটের মাধ্যমে এখানে আসে, তো আমি জাস্ট ওই ইমেল ভ্যালিডেটরকে এখান থেকে কল করে দিচ্ছি, ইমেল ভ্যালিডেটর যার মধ্যে প্যারামিটারে পাস করতেছি আমি দিস, এই অবজেক্টটা পাস করে দিলাম। মানে আপনি যেভাবে পারেন এভাবে করবেন, এটাও কাজ করবে। ক্লিয়ার? তিনটা ওয়ে দেখা দিলাম, আপনাদের ইচ্ছে মতো আপনারা জাস্ট একটা ক্লাস তৈরি করবেন, পুরো একটা জাভা ফাইল তৈরি করবেন যেখানে শুধুমাত্র সব ধরনের ভ্যালিডেশন হয়। এবার আপনাদের ইচ্ছা কিভাবে করবেন। ক্লাসের ব্যাপারে একটু মানে কথা ছিল যে আগামী মানে মেসেজ দিচ্ছে 12 তারিখে ক্লাস মানে 13 তারিখ থেকে বন্ধ হয়। তার মানে 12 তারিখ ক্লাস হবে বলছে। হ্যাঁ যাই হোক, সামনে তো আমাদের 10 তারিখ ক্লাস আছে, 10 তারিখের সময় আমি 12 তারিখ হবে কি হবে না আমি জানাই দেব। সেটা সমস্যা ওয়েব ডেভেলপমেন্ট কোন সময় না আইডিটা প্লিজ। আচ্ছা, লাস্ট ক্লাসটা কবে হবে আমাদের? 12 জুলাই পর্যন্ত। মানে 12 তারিখও ক্লাস হবে, রোববারে ক্লাস হবে। 13 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত বন্ধ। ফেসবুকে এখন দিয়ে দিয়েছে কিন্তু। কারো কি সমস্যা আছে? বন্ধটা আমার নাকি সমস্যা নাই, কিন্তু খোলারটা একটু সমস্যা আছে। মানে খোলারটা যদি আর কিছুদিন পরে হইতো তাহলে তাও ভালো হবে না। 5 দিন বন্ধ আমাদের আসলে অনেক দিন বন্ধ, আমাদের অনেক দিন, আপনাদের 10 দিন বন্ধ। ঠিক আছে, ঈদের পরে আর কি